নমস্কার। আজ আপনাদের একটি ছোট গল্প শোনাতে চাই। শিরোনাম ট্রেনের জানালায় ভবিষ্যতের ছায়া। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, কণ্ঠে আমি শর্মিষ্ঠা সেন। সময় বয়ে যায়। জীবনের অসংখ্য ঘটনা সময়ের স্রোতে ধীরে ধীরে হারিয়ে যায়, স্মৃতির ধুলোর নিচে চাপা পড়ে থাকে। কিন্তু কিছু কিছু মুহূর্ত এমনভাবে হৃদয়ের গভীরে দাগ কেটে যায়, যা শত চেষ্টা করেও মানুষ ভুলতে পারে না। আমার জীবনের এমনই এক অভিজ্ঞতার কথা আজও মাঝে মধ্যে গভীর রাতে মনে পড়ে। ঘটনাটি আজ থেকে প্রায় 6 বছর আগেকার, ডিসেম্বর মাসের শেষ দিক। কলকাতার আকাশে তখন কুয়াশার নরম পর্দা নেমেছে। হাওড়া স্টেশনের কোলাহলও যেন সেদিন একটু অন্যরকম লাগছিল। ঠিক বিকেল 5টায় রাজধানী এক্সপ্রেস ছাড়ার কথা। আমি দিল্লি যাচ্ছিলাম অফিসের কাজে। হাতে ছোট ট্রলি ব্যাগ আর কাঁধে ল্যাপটপ নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই চারিদিকে যেন আরও ব্যস্ততা বেড়ে গেল। আমি আমার নির্দিষ্ট কামরায় উঠে সিটে বসে পড়লাম। এসি 3 টায়ার কামরার ভেতরে তখন মৃদু হলুদ আলো জ্বলছে। বাইরে কুয়াশার ধোঁয়াটে পরিবেশ, আর ভেতরে উষ্ণ আরামদায়ক আবহ। দুটোর মধ্যে যেন অদ্ভুত এক বৈপরীত্য ছিল। কিছুক্ষণ পর ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। আমার সামনের সিটে বসেছিল এক বাঙালি পরিবার, বাবা, মা আর তাদের একমাত্র মেয়ে। বাবার বয়স 50-এর কাছাকাছি হবে, চোখে মোটা ফ্রেমের চশমা, গম্ভীর মুখ, কিন্তু কথাবার্তায় ভদ্রতার ছাপ স্পষ্ট। মেয়েটির মা গায়ে ধূসর শাল জড়িয়ে বসেছিলেন, মুখে এক ধরনের মমতা আর ক্লান্তির রেখা। আর তাদের মেয়েটি লাল রঙের সোয়েটার পরা। বয়স খুব বেশি হলে 22-23, চোখে কৌতূহল, ঠোঁটে লাজুক হাসি। বোঝাই যাচ্ছিল কলেজে পড়ে। পরে জানতে পারলাম তার নাম মেঘলা। নামের মতোই তার স্বভাবও ছিল নরম, শান্ত আর মিষ্টি। ট্রেন কিছুটা এগিয়ে যেতেই স্বাভাবিকভাবে পরিচয় পর্ব শুরু হলো। ভদ্রলোক জানালেন তারা দিল্লি যাচ্ছেন এক আত্মীয়ের বাড়িতে। অল্প সময়ের মধ্যেই মেঘলা সবার সঙ্গে সহজ হয়ে গেল। চায়ের কাপ হাতে নিয়ে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে টেরই পায়নি। কামরার অন্য যাত্রীরাও নিজেদের মধ্যে গল্প করছিলেন। কোথাও হাসির শব্দ, কোথাও ফোনে কথা, কোথাও আবার বাচ্চাদের চিৎকার। সব মিলিয়ে পরিবেশটা বেশ প্রাণবন্ত ছিল। মেঘলা তার কলেজ বন্ধু আর ভবিষ্যতের স্বপ্নের কথা বলছিল। তার কথা শুনে মনে হচ্ছিল মেয়েটার সামনে যেন এক উজ্জ্বল জীবন অপেক্ষা করছে। আমার ঠিক উপরের বাড়তে ছিলেন আর একজন বাঙালি ভদ্রলোক। প্রথম থেকেই তাকে একটু আলাদা ধরনের মনে হচ্ছিল। বয়স 55-56 হবে, পাতলা গোঁফ, কপালে গভীর ভাঁজ, আর চোখ দুটো অস্বাভাবিক রকম স্থির। তিনি খুব কম কথা বলছিলেন, মাঝে মাঝে শুধু নিচের দিকে তাকিয়ে সবার কথা শুনছিলেন। তাঁর দৃষ্টির মধ্যে এমন কিছু ছিল যা অকারণেই অস্বস্তি তৈরি করছিল। মনে হচ্ছিল তিনি যেন শুধু আমাদের দেখছেন না, আমাদের ভেতরটাও বুঝে নিতে চাইছেন। রাত 8টার দিকে ট্রেনে খাবার দেওয়া হলো। সবাই খেতে ব্যস্ত। খাওয়ার ফাঁকে মেঘলা হেসে বলেছিল সে ভবিষ্যতে শিক্ষক হতে চায়, কোথায় কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, সেটাও বলছিল উৎসাহ নিয়ে। মেয়েটির প্রাণবন্ত কথা শুনে আমরাও হাসছিলাম। হঠাৎ সেই সময়ই ওপরে শুয়ে থাকা ভদ্রলোক ধীরে ধীরে নিচে নামলেন। তার চোখ স্থির হয়ে গেল মেঘলার মুখে। কয়েক মুহূর্ত তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন। কামরার ভেতরের কোলাহল যেন আচমকা স্তব্ধ হয়ে গেল। তারপর খুব ধীর গলায় তিনি বললেন, আপনার মেয়ের কপালে খুব শিগগিরই বিয়ের যোগ আছে। মেঘলার মা হেসে বললেন, তা তো ভালো কথা। কিন্তু ভদ্রলোকের মুখে কোনো হাসি ছিল না। তিনি আরও নিচু স্বরে বললেন, কিন্তু এখনই বিয়ে দেবেন না। বিয়ে হলে 7 দিনের মাথায় স্বামী মারা যাবে। কথাটা শুনেই যেন চারপাশের বাতাস জমে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না।
মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠল। তার বাবা রাগে লাল হয়ে উঠলেন, কঠিন গলায় বললেন, এসব কি বলছেন আপনি? ট্রেনে বসে এমন অশুভ কথা বলার মানে কি? মেঘলার মা উত্তেজিত গলায় বললেন, কারো মেয়েকে নিয়ে এমন কথা বলা ভদ্রতার মধ্যে পড়ে না। ভদ্রলোক আশ্চর্যজনকভাবে শান্ত ছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, আমি কাউকে ভয় দেখাতে চাইছি না। আমি জ্যোতিষ চর্চা করি। শ্যামবাজারে আমার চেম্বার আছে। মেয়েটির কপালে যা দেখলাম সেটাই বললাম। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলাম। কিন্তু তারপরেও কামরার পরিবেশ আর স্বাভাবিক হলো না। কিছুক্ষণ আগেও যে মেঘলা প্রাণ খুলে কথা বলছিল, সে এখন একদম চুপ। মাঝে মাঝে জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকছিল। তার বাবা মার মুখেও উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। ট্রেন তখন ছুটে চলেছে উত্তর ভারতের দিকে। জানালার বাইরে শুধু অন্ধকার আর দূরের ঝাপসা আলো। চাকার একঘেয়ে শব্দের মধ্যে সেই অদ্ভুত কথাগুলো যেন বারবার কানে বাজছিল। আমি নিজেও যুক্তিবাদী মানুষ, জ্যোতিষ বা ভবিষ্যৎবাণীতে বিশেষ বিশ্বাস করি না। তবু সেদিন অকারণেই বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল লোকটার চোখের মধ্যে যেন কোনো অজানা রহস্য লুকিয়ে আছে। রাত আরও গভীর হলো। একে একে সবাই শুয়ে পড়ল, কিন্তু আমার ঘুম আসছিল না। মাঝরাতে একবার ঘুম ভেঙে দেখি মেঘলার মা নিচু গলায় তাঁর স্বামীর সঙ্গে কথা বলছেন। তাঁদের গলায় উদ্বেগ স্পষ্ট, আর ওপরে সেই ভদ্রলোক নিশ্চুপ শুয়ে আছেন। মনে হচ্ছিল তিনি যেন জেগেই আছেন, কিন্তু চোখ বন্ধ করে রয়েছেন। পরদিন সকালবেলা কানপুর স্টেশনে ট্রেন থামতেই ভদ্রলোক নেমে পড়লেন। নামার আগে একবার মেঘলার দিকে তাকালেন। সেই দৃষ্টির মধ্যে কেমন যেন অদ্ভুত বিষণ্ণতা ছিল। তিনি কিছু বলতে গিয়েও বললেন না, শুধু ধীরে ধীরে প্ল্যাটফর্মের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। ট্রেন আবার চলতে শুরু করলো, কিন্তু তাঁর বলা কথাগুলো যেন কামরার ভেতরেই রয়ে গেল। আমরা কেউ আর সেই প্রসঙ্গ তুলিনি। দিল্লি পৌঁছে সবাই নিজেদের মতো নেমে গেলাম। বিদায়ের সময় মেঘলা শুধু একবার মৃদু হেসেছিল, কিন্তু সেই হাসির আড়ালেও যেন একটা অদৃশ্য ভয় লুকিয়েছিল। তারপর কেটে গেল প্রায় 8 মাস। আমি ধীরে ধীরে সেই ঘটনার কথা ভুলতেও বসেছিলাম। একদিন অফিস থেকে ফেরার পথে হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে হঠাৎ পরিচিত একটা মুখ দেখতে পেলাম। কাছে গিয়ে বুঝলাম তিনি মেঘলার মা। কিন্তু তাকে দেখে আমি যেন চমকে উঠলাম। কয়েক মাসের মধ্যেই মানুষটা যেন অনেকটা বুড়ি হয়ে গেছেন। চোখের নিচে কালি, মুখ শুকনো, চুল এলোমেলো। তিনি আমাকে দেখেই থমকে দাঁড়ালেন। তারপর কাঁপা গলায় বললেন, আপনি কি সেই ট্রেনের যাত্রী? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই তিনি হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পরে নিজেকে সামলে বললেন, সব সত্যি হয়ে গেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি বলতে লাগলেন, 4 মাস আগে মেঘলার বিয়ে হয়েছিল। ছেলেটা খুব ভালো ছিল, সবাই খুব খুশি ছিলাম। কিন্তু বিয়ের ঠিক 7 দিনের মাথায় গাড়ি দুর্ঘটনায় ওর স্বামী মারা যায়। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন চারপাশের সমস্ত শব্দ হঠাৎ থেমে গেছে। তিনি আরও বললেন, তারপর আমরা পাগলের মতো সেই লোকটাকে খুঁজেছি। শ্যামবাজারের কত গলি, কত জ্যোতিষীর চেম্বার ঘুরেছি, কিন্তু এমন কাউকে কেউ চেনে না, যেন মানুষটা হাওয়ায় মিলিয়ে গেছে। আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। শুধু মনে হচ্ছিল সেই শীতের রাত আবার ফিরে এসেছে। আবার কানে বাজছে সেই গম্ভীর কণ্ঠস্বর। আজও মাঝে মধ্যে ট্রেনে বসে জানালার বাইরে তাকালে সেই ঘটনার কথা মনে পড়ে। অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলা আলো, দূরের অস্পষ্ট স্টেশন আর চাকার শব্দ, সব যেন আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই রাতের কাছে। আজও বুঝতে পারি না, লোকটা সত্যিই কি ভবিষ্যৎ দেখতে পারতেন, নাকি সবটাই ছিল এক অদ্ভুত কাকতালীয় ঘটনা।
হয়তো পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যার ব্যাখ্যা মানুষের জ্ঞানের বাইরে। আমরা নিজেদের খুব যুক্তিবাদী ভাবি, সব কিছুর উত্তর খুঁজে পাই বলে বিশ্বাস করি। কিন্তু জীবনের পথে কখনো কখনো এমন কিছু ঘটনার মুখোমুখি হতে হয় যা সমস্ত যুক্তিকে হার মানিয়ে দেয়। সেদিন রাজধানী এক্সপ্রেসের সেই কামরায় বসে আমি যেন প্রথমবার উপলব্ধি করেছিলাম, মানুষ ভবিষ্যৎকে যতই অস্বীকার করুক, নিয়তি হয়তো নিজের ছায়া আগে ভাগেই কোথাও ফেলে রাখে। ধন্যবাদ, নমস্কার।